কেন্দ্র রাজ্য সংঘাতের নানা চেহারা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের যে সংঘাত, তাও তো এক ধরনের কেন্দ্র রাজ্য সংঘাতই। মূল আক্রমণের কেন্দ্রে বিজেপি সরকার। আরেকটা নতুন ধরনের কেন্দ্র রাজ্য সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে আমার মনে হচ্ছে যে এই নতুন কেন্দ্র রাজ্য সংঘাত এলপিজি নিয়ে শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী দুর্গাপুরে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে হঠাৎ করেই ঘোষণা করেছেন, এই রাজ্যে এলপিজি যা তৈরি হয়, যা উৎপাদিত হয়, তা এই রাজ্যের বাইরে যাওয়া চলবে না। এই রাজ্যের সাধারণ মানুষের এলপিজি তো প্রয়োজন বটেই, সেখানে একটা ক্রাইসিস ভাব ইতিমধ্যেই তৈরি হয়েছে। অন্যদিকে তিনি আশঙ্কায় আছেন যে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আসবে, অবজারভাররা আসবেন, তাদের পেছনেও খরচা হবে। মূলত কেন্দ্রীয় বাহিনীর থাকা এবং খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। অবজারভাররা হয়তো হোটেলে থাকবেন, কিন্তু এই বিপুল সংখ্যক বাহিনীকে খাওয়ানোর জন্য রান্না করতে হবে, গ্যাস লাগবে। তিনি পরিষ্কার দাবি করেছেন, এই রাজ্যে উৎপাদিত এলপিজি রাজ্যের বাইরে নিয়ে যাওয়া চলবে না। আসলে এই বিষয়টাকে একটুখানি ভেতর থেকে অবজার্ভ করা যাক। এই রাজ্যে উৎপাদিত মানে কি? এই রাজ্যে এলপিজি উৎপাদিত হয় মানে আসলে এলপিজি এখানে পরিশ্রুত হয়, রিফাইন্ড হয়। এলপিজি আমাদের পশ্চিমবঙ্গের মাটির নিচে থেকে ওঠে না। আমাদের এখানে কোনো রিগ নেই যেখানে এলপিজি পাওয়া যায়। ফলে এলপিজি কিন্তু ক্রুড যেটা, সেটা বাইরে থেকেই আসে। আমাদের এখানে কোথায় এই রিফাইনিংয়ের কাজটা হয়? মূলত হলদিয়া রিফাইনারিতে। এই হলদিয়া রিফাইনারি অ্যাকচুয়ালি আইওসিএল এর মালিকানাধীন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যা কেন্দ্রীয় একটি কর্পোরেশন, তার মালিকানায় চলে। আর এলপিজির ট্যাঙ্কার, যা ভারতবর্ষে টোটাল এলপিজি ঢোকে, তার বেশ কিছু ট্যাঙ্কার হলদিয়া পোর্টেও আসে, হলদিয়া বন্দরে। এবং হলদিয়া বন্দরে এলপিজি নিয়ে আসার দায়িত্বে আছে আরেকটি কেন্দ্রীয় কর্পোরেশন, যার নাম বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এখন কথা হচ্ছে, এই রিফাইনারিতে যে এলপিজি রিফাইন্ড হয়ে তৈরি হয়, এবং সবথেকে বড় কথা, হলদিয়াতে রয়েছে বটলিং প্ল্যান্ট, যা একটা বেশ বড় চেহারার বটলিং প্ল্যান্ট। মুখ্যত পূর্ব ভারতের চাহিদার কথা মাথায় রেখে এই বটলিং প্ল্যান্ট তৈরি। এখানে এলপিজি বটলিং হয়, যা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এক অংশের চাহিদা মেটায়। কিন্তু এলপিজিটা আসে বাইরে থেকে। এলপিজি রিফাইন্ড হয় এখানে আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তত্ত্বাবধানে তাদের রিফাইনারিতে, এবং তারপর পশ্চিমবঙ্গ শুধু নয়, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও এখান থেকে যায়। মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গের বাইরে যাওয়া চলবে না। এখন কথাটা মুখ্যমন্ত্রী বলেছেন বলেই আমি বলছি, বিষয়টা শুধু দাবি হয়তো থাকবে না। কালকে আমরা দেখব পশ্চিমবঙ্গের এক্সিট পয়েন্টে এলপিজির গাড়ি আটকে দেওয়া হতে পারে। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন এলপিজির গাড়ি বিহারে বা ঝাড়খণ্ডে বা উড়িষ্যায় যেতেই দেওয়া হবে না, হয়তো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, এই কেন্দ্র রাজ্য সংঘাতে নতুন মাত্রা যোগ হবে। কিন্তু সমস্যা আছে এখানে। সমস্যাটা এই যে, ধরুন রিফাইনারি ইন্ডিয়ান অয়েলের হলদিয়াতে আছে, কিন্তু হলদিয়া ছাড়াও ইন্ডিয়ান অয়েলের ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আরও রিফাইনারি আছে। ইম্পোর্ট করার জন্য বন্দর বিপিসিএল অবশ্যই হলদিয়া ব্যবহার করে, কিন্তু একই সঙ্গে বিপিসিএল ব্যবহার করে কোচিন বন্দর, গুজরাটের সিক্কা বন্দর, দহেজ বন্দর, যেটা মূলত এলপিজি ইম্পোর্ট করার জন্য ব্যবহৃত হয়। ফলে যে এলপিজি হলদিয়া পেট্রোকেমে আসে বা হলদিয়া বন্দরে আসে, মুখ্যমন্ত্রীর এই দাবির পর যদি বিপিসিএল জটিলতা এড়াতে যে কটা ট্যাঙ্কার ঢুকছে তার মধ্যে যদি তাদের কোনো অংশীদারিত্ব থাকে, বা অনেক সময় বড় ট্যাঙ্কারে বিদেশ থেকে আসার পর ছোট ট্যাঙ্কারে সেগুলোকে হলদিয়া পোর্টে নিয়ে আসবে বিপিসিএল নিজের পোর্শনটা, যদি বিপিসিএল এই সিদ্ধান্ত নেয় যে তারা আপাতত হলদিয়া পোর্টে কোনো এলপিজি আনবেন না, তারা কোচিন, সিক্কা, দহেজ দিয়ে কাজ চালিয়ে নেবেন। যদি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভাবে যে এই যদি পরিস্থিতি হয়, তাহলে আপাতত হলদিয়া রিফাইনারিতে তারা আর নতুন করে এলপিজি রিফাইন করার কাজটা করবেন না, কারণ তাদের হাতে ডিগবয় আছে, গুয়াহাটি রিফাইনারি আছে, বারাউনি আছে, গুজরাট রিফাইনারি আছে, মথুরায় আছে, পানিপতে আছে, বনগাইগাঁও আসামে আছে, পারাদ্বীপে আছে।
আরও গোটা 9 রিফাইনারি আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে, এবং যদি পরিস্থিতি সেদিকে গড়ায় তাহলে সাফার করবে কে, সাফার করবে কারা, লড়াইটা কোথায় হবে, আর তার খেসারত কারা দেবেন? আমাদের এখন যে পরিস্থিতি হয়েছে না, এটা একটা বিজ্ঞাপনের যুগ, পাবলিসিটির যুগ। আমরা যা দেখি, আসলে আমাদের যেটা দেখানো হয় সেটা দেখি। আমরা যা শুনি, আমাদের যেটা শোনাতে চাওয়া হয় আমরা শুধু সেটাই শুনি। আমরা যেগুলো খাই, আসলে যা আমাদের গেলানো হয় সেগুলোই খাই। এই যেমন ধরুন, আমি আপনাদের বলেছিলাম কদিন আগে, এই ধুরন্ধর বলে যে ধুরন্ধর রিভেঞ্জ দ্বিতীয় পর্ব বেরিয়েছে, এবং যেখানে কেন্দ্রীয় সরকারকে গৌরবান্বিত করা হয়েছে, ভারত ফার্স্ট, ইন্ডিয়ান ন্যাশনালিজম, এই বিষয়গুলোকে সামনে আনা হয়েছে। ভাবটা এমন যে আজকের ভারতই শুধু নিজেকে বাঁচাতে জানে, এর আগে ভারতবর্ষের নিজস্ব কোনো ডিফেন্স ছিল না। হয়তো অনেক কিছু ঘটেছে, কিন্তু তারপরেও এই প্রচার আসলে একটা পলিটিক্যাল পাবলিসিটি, রাজনৈতিক প্রচার। আজকেই শুনলাম আসামের মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ধুরন্ধর রিভেঞ্জ এটা অ্যাকচুয়ালি বিজেপি সরকারের প্রোপাগান্ডা ফিল্ম, অনেকেই বলছেন। প্রশ্নটা শুনে হিমন্ত বিশ্ব শর্মা মুচকি হেসে জিজ্ঞাসা করেছিলেন, আসামের অনেকগুলো হলে তো চলছে, হল কি ফাঁকা? সাংবাদিকরা বলেছেন, ফাঁকা, হাউসফুল, টিকিট পাওয়া যাচ্ছে না। তখন মুচকি হেসে আবার বিশ্ব শর্মা বলেছেন, তাহলে তো ইলেকশন আমরা জিতেই গেছি। ঠিক এই কথাটা কিন্তু আমি কদিন আগে আপনাদের বলেছিলাম। আজকে আসামের মুখ্যমন্ত্রীর মুখে শোনা যাচ্ছে, কালকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার মুখে শুনতে পাওয়া যেতেই পারে, আশ্চর্য হবেন না। অ্যাকচুয়ালি এটা পাবলিসিটির যুগ, আর এই পাবলিসিটির যুগে নন ইস্যু হয়ে ওঠে। অনেক ইস্যু অ্যাকচুয়ালি নির্বাচনের সময় হারিয়ে যায়। আপনাদের অনেকের স্মৃতিতে আছে কিনা আমি জানি না, 2023 সালের মার্চের ঘটনা। গার্ডেন রিচে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছিল, 13 জনের মৃত্যু হয়েছিল। কদিন খুব হইচই হয়েছিল। গার্ডেন রিচে কত বেআইনি বাড়ি আছে তা নিয়ে হিসেব নিকেশ হয়েছিল। সেই সমস্ত বেআইনি বাড়ি একটা আরেকটার ঘাড়ের ওপর হেলে পড়েছে, এরকম বাড়ির ছবিও আপনারা দেখেছিলেন, মনে করে দেখুন। আজকে নির্বাচনের মুখে গার্ডেন রিচ কেন্দ্র তো নির্বাচন হচ্ছে, একবারও এই বিষয়টা, এই ইস্যুটা সামনে এসেছে? এই মাস 1.5-2 আগে হাওড়ায় এক প্রমোটার তার কানের কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে দুষ্কৃতীরা খুন করে দিয়ে যায়। খুনিদের ধরা হয়েছিল ঠিকই, কিন্তু তখন আবার নতুন করে প্রশ্ন উঠেছিল ল অ্যান্ড অর্ডারের, কীভাবে এই ধরনের আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীদের কাছে পৌঁছচ্ছে। এবং এই ঘটনায় যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন পরপর ঘটেছে পশ্চিমবঙ্গে। কলকাতার এক কাউন্সিলর তো বরাত জোরে বেঁচে গিয়েছেন বন্দুকটা কাজ করেনি বলে। এই নির্বাচনের মুখে, এমনকি আমি ধরে নিলাম এটা শাসক দলের বলার মতো বিষয় নয়, কিন্তু তারা আশ্বস্ত করতে পারেন সিচুয়েশন এরকম থাকবে না আমরা ক্ষমতায় এলে। সবচেয়ে বড় কথা, বিরোধী দলের প্রার্থীদের মুখে এই সমস্ত ইস্যু কোথাও শোনা যাচ্ছে? বিরোধী দলের প্রার্থীদের আমরা কি দেখছি, তারা সেজে শব্দটা অনেক অফেন্সিভলি নিতে পারেন, কিন্তু গদা হাতে যেভাবে রাস্তায় নাচতে দেখেছি, দেখে সঙ্গই মনে হয়েছে তারা রামনবমীর পুজো করছেন, সেটাই তাদের কাছে অনেক বড় ইস্যু। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ কিছু জায়গায় ঘুণ ধরেছে, এবং তার জন্য অন্য কাউকে দায়ী করে লাভ নেই, দায় আমাদেরই।